প্রিয় লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা। আমাদের আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম রহিম। এই রহিম ভাই বর্তমানে আফ্রিকাতে প্রবাসী হিসেবে আছেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আজকের এই ঘটনাটি মূলত তার চাচার সাথে ঘটেছিল। তার চাচার নাম হাফিজ মিয়া। আজকের এই ঘটনাটির সময়কাল বেশ পুরনো। তখন এই হাফিজ মিয়ার বয়স ছিল ৩৫ কিংবা ৪০ বছরের মতো। এই ঘটনাটির স্থান দক্ষিণ আফ্রিকার ঈদ এমজাদি নামক একটি গ্রামে। এই হাফিজ মিয়া মূলত ওই আফ্রিকার গ্রামে প্রবাসী হিসেবে অনেক বছর ছিলেন। তিনি মূলত আফ্রিকাতে একটি বাংলাদেশি মালিকের দোকানে মাসিক বেতনে চাকরি করতেন। প্রিয় লিসেনার্স, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমরা কিন্তু কম বেশি অনেক ঘটনাই জানি। আজ আমরা শুনব আফ্রিকান কালো জাদু সম্পর্কে। আফ্রিকাতে কালো জাদুর প্রচলনটা কিন্তু খুব বেশি এবং খুবই মারাত্মক। আফ্রিকাতে ওখানকার আদিবাসীরা বুডু নামের একটা রিচুয়াল করে থাকেন এবং এই রিচুয়ালটা মোটামুটি একটা উৎসবের মতো করে তারা পালন করেন। তো আপনারা বুঝতেই পারছেন আফ্রিকাতে কালো জাদুর প্রচলনটা কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। এই হাফিজ মিয়া একদিন তার দোকানে বসা ছিলেন। তখন দিনের বেলা দোকানে নানান ধরনের কাস্টমার আসে। এই কাস্টমারের ভিড়ের মাঝেই একজন লোক বেশ কিছু কেনাকাটা করে এবং কেনাকাটার শেষে তাকে একটা বড় নোট দেয়। মানে ধরুন বাংলাদেশি টাকার ১,০০০ টাকার নোট। হাফিজ মিয়া ওই লোকের কাছ থেকে টাকাটা রাখেন এবং তাকে বাকি টাকা এবং মালামাল দিয়ে দেন। এখানে বলে রাখা ভালো, তার দোকানে টাকা রাখার যে বাক্স ছিল সেখানে বড় নোট বলতে ওই ১,০০০ টাকার একটা নোটই ছিল। এর কিছুক্ষণ পরে তার দোকানের অন্য একজন সহকারী আসেন এবং তখন তিনি যখন ওই ব্যক্তিকে হিসাবপত্র বুঝিয়ে দিতে যাবেন, তখন ঘটে একটা অদ্ভুত ঘটনা। তিনি দেখেন তার টাকা রাখার বাক্সে ওই টাকার নোটটি নেই। তিনি খুবই অবাক হন। তিনি ভাবেন যে তিনি ছাড়া দোকানে টাকা রাখার বাক্সে তো আর কেউ হাতেই দেয়নি। তারপরেও তিনি এবং দোকানের অন্যান্য লোকজন আশেপাশে খুব খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও আর ওই টাকার নোটটা পাওয়া যায় না। ঠিক তখন তারা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। টাকা রাখার বাক্সে একটা কালচে রঙের কাগজের টুকরা পড়ে আছে। তারা ওই কাগজের টুকরাটি হাতে নিয়ে দেখেন কাগজের উপরে অদ্ভুত কিছু নকশা আঁকা ছিল এবং এরই সাথে অজানা কোনো ভাষায় কিছু একটা লেখা ছিল, যে ভাষাটা ওখানকার লোকাল ভাষাও ছিল না। এই যে এই ঘটনাটা তারা কি করে তাদের দোকানে যিনি মালিক ছিলেন তাকে তারা জানান, কিন্তু তিনি ব্যাপারটা তেমন গুরুত্ব দেননি। এই ঘটনার কয়েক সপ্তাহ পর আবারও এই একই ব্যাপার হাফিজ মিয়ার সাথে ঘটে। সেদিনও একটা বড় নোট বাক্স থেকে গায়েব হয়ে যায় এবং আগের মতোই কাগজের টুকরো পাওয়া যায় এবং সেই অদ্ভুত ভাষা এবং নকশা আঁকা ছিল ওই কাগজে। তখন ওই যে দোকান মালিক, তিনি হাফিজ মিয়াকে সন্দেহ করেন। তিনি ভাবেন যে হয়তো তিনি টাকা চুরি করেন, পরে আবার এই ধরনের মিথ্যা কথা বলেন। দোকান মালিক তাকে সাবধান করে দেন যেন এই কাজ দ্বিতীয়বার আর না হয়। এই বিষয়টা হাফিজ মিয়া আসলে মেনে নিতে পারেননি, কারণ তিনি তো আসলে টাকা চুরি করেননি। তখন হাফিজ মিয়া ওই কাগজের টুকরো দুটো নিয়ে ওখানকার যে স্থানীয় মসজিদ ছিল সেই মসজিদের ইমামের কাছে যান। তিনি ইমাম সাহেবকে এই সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বলেন। ইমাম সাহেব সবকিছু শোনেন এবং তাকে বললেন, এটা এক ধরনের কালো জাদু। যে বা যারা আপনাকে এই নোট দিয়েছে তারা মূলত এটা কালো জাদু করে নিয়ে এসেছিল। ইমাম সাহেব তাকে বলেন, এরপর থেকে আপনি বিসমিল্লাহ বলে সবসময় টাকা হাতে নেবেন। যদি কেউ কালো জাদুর নোট নিয়েও আসে আপনি সেটা বুঝতে পারবেন, অথবা বাক্সে রাখার পরে আপনি দেখতে পাবেন সেটা টাকা নাকি কাগজের নোট।
এবং এর সাথে আরও কিছু দোয়া দরুদ তাকে শিখিয়ে দেওয়া হয়। এই ঘটনার বেশ কিছুদিন পর ঠিকই একদিন ১,০০০ টাকার নোট নিয়ে একজন লোক আসে। হাফিজ মিয়া যথারীতি বিসমিল্লা বলে দোয়া পড়ে ওই নোটটি হাত দিয়ে ধরবেন। ঠিক ওই সময় ওই লোকটি কি মনে করে দোকান থেকে বের হয়ে দৌড়ে চোখের আড়াল হয়ে যায়। হাফিজ মিয়া তখন বুঝতে পারেন হয়তোবা এটাও সেই কালো জাদুর নোটই ছিল। তখন একটা বিষয় হাফিজ মিয়া খেয়াল করেন, দোকানের আরো অন্য কর্মচারী আছে, তাদের সাথে এই ব্যাপারটা কখনোই হয়নি, কিন্তু তিনি যখন দোকানে থাকেন তার সাথেই বারবার একই ঘটনা ঘটে। তিনি ভাবতে শুরু করেন হয়তো কোনো একটা রহস্য অবশ্যই আছে। তখন হাফিজ মিয়া কি করেন, তিনি আবারও ওই মসজিদের সেই ইমাম সাহেবের শরণাপন্ন হন। ইমাম সাহেবও ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তারপর ওই গ্রামের পাহাড়ি এলাকায় এক তান্ত্রিকের ঠিকানা তিনি হাফিজ মিয়াকে দেন। ইমাম সাহেব বলেন, এই যে তান্ত্রিক, তিনি আপনাকে সাহায্য করতে পারবে। হাফিজ মিয়ার শারীরিক কোনো সমস্যা কিন্তু এর মধ্যে দেখা দেয়নি, তিনি বেশ সুস্থ স্বাভাবিকই ছিলেন। কিন্তু হাফিজ মিয়া কয়েক রাত যাবৎ কিছু দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। হাফিজ মিয়া স্বপ্নে একটা বিষয় বারবার দেখতে লাগলেন। তিনি দেখেন যে তিনি মারা গেছেন, তাকে দাফন কাফন করা হচ্ছে, তার পরিবার পরিজন সবাই খুব কান্নাকাটি করছে এবং এই সবই তিনি অনুভব করতে পারছেন। কিন্তু যখন তাকে কবরে নামানো হয় তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে তিনি দেখেন তার শরীর ঘামে ভিজে একাকার অবস্থা। হাফিজ মিয়ার কাছে মনে হয় স্বপ্নে তার লাশকে যেমন গোছল দেওয়া হয়েছিল সেটা যেন সত্যিই ছিল। তার চুল, শরীর সম্পূর্ণ পানিতে ভেজা মনে হয় তার কাছে। এই একই স্বপ্ন তিনি বারবার দেখতে লাগলেন। তখন হাফিজ মিয়া আর দেরি করলেন না। ওই ইমাম সাহেব যে ঠিকানাটা দিয়েছিলেন সেই ঠিকানায় তিনি যাবার জন্য বের হয়ে যান এবং সেই ছোট্ট পাহাড়ের কাছে তিনি পৌঁছেও যান। তখন সময়টা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। হাফিজ মিয়া পাহাড়ে ছোট্ট রাস্তা ধরে হাঁটতে লাগলেন। আশেপাশে কোনো জনবসতি ছিল না। পথে যেতে যেতে দুই একজন আদিবাসীর সাথে তার দেখা হয় এবং তারা মূলত পাহাড়ের ফলমূল, মধু এইসব সংগ্রহ করতে গিয়েছিল। হাফিজ মিয়া তাদের কাছ থেকে পথ চিনে নিয়ে এগিয়ে যান এবং এক সময় তিনি সেই তান্ত্রিকের আস্তানাটা খুঁজে পান। হাফিজ মিয়া দেখতে পান খুবই বৃদ্ধ এক ব্যক্তিকে, যিনি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে পাহাড়ি লতাপাতা দিয়ে কিছু একটা করছিল। হাফিজ মিয়া তার সামনে যান, গিয়ে তার পরিচয় দেন এবং ইমাম সাহেবেরও পরিচয় দেন। ওই বৃদ্ধা তাকে বসতে বলেন এবং খুবই মনোযোগ দিয়ে হাফিজ মিয়ার সমস্যার কথাগুলো তিনি শোনেন। হাফিজ মিয়া দোকানে টাকার ব্যাপারটা এবং তার অদ্ভুত স্বপ্নের ব্যাপারটা সব বিস্তারিত ওই বৃদ্ধার কাছে খুলে বলেন। বৃদ্ধা সবকিছু শুনে হাফিজ মিয়াকে বলেন, তুমি বড় বিপদের মধ্যে আছো, তোমার উপর বুড়ো নামক এক কালো জাদু করা হয়েছে। তখন হাফিজ মিয়া এই কথা শুনে অবাক হয়ে যান। তিনি বলেন, আমাকে কে বা কারা কালো জাদু করবে, আমার তো আসলে কোনো শত্রু নেই। বৃদ্ধা তাকে বলে, তুমি 2 দিন পরে পূর্ণিমার রাতে আসবে, আমি তখন সব তোমাকে জানাবো। আর এই 2 দিন তুমি কবরস্থানের আশেপাশেও যাবে না, যদি পারো 2 দিন মসজিদে থাকো। হাফিজ মিয়া বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে সেদিনের মতো চলে আসেন, কিন্তু মসজিদে থাকার বদলে তার নিজের ঘরেই তিনি থাকেন এবং সেদিন রাতেও তিনি ওই একই স্বপ্ন এবং একই বিষয়টা তিনি আবার দেখেন। তার মৃতদেহ গোসল দেওয়া হচ্ছে, কাফন পরানো হচ্ছে এবং কবরে নামানো হচ্ছে। সেদিনও কবরে নামানোর সময় হাফিজ মিয়ার ঘুম ভেঙে যায়, কিন্তু সেদিন ঘুম ভাঙার পরে তিনি ভয়ানক এক দৃশ্য দেখেন। হাফিজ মিয়া ঘুম ভাঙার পর দেখেন যে তিনি একটা খোলা মাঠে ঘাসের উপরে শুয়ে আছেন। তার গায়ে চুলে যথারীতি পানি ছিল। হাফিজ মিয়া দেখতে পান চারদিকে খুব জ্যোৎস্না, চাঁদের আলোয় আলোকিত ছিল চারদিক। হাফিজ মিয়া উঠে বসেন
এবং বুঝতে চেষ্টা করেন আসলে তিনি কোথায় আছেন। হাফিজ মিয়া জায়গাটাকে চিনতে পারেন। ওই জায়গাটা ছিল হাফিজ মিয়ার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, ওখানকার স্থানীয়দের কবরস্থানের পাশে। মূলত ওখানকার স্থানীয় যে কবরস্থানটি ছিল, সেই কবরস্থানটি বড় করার জন্য পাশে আরো কিছু জমি কবরস্থানের জন্য বরাদ্দ করা হয়। হাফিজ মিয়া মূলত ওই বরাদ্দকৃত ফাঁকা জমিতেই শুয়েছিলেন। হাফিজ মিয়ার তখন সেই তান্ত্রিকের কথা মনে পড়ে। ওই তান্ত্রিক তাকে বলেছিল কবরস্থান থেকে দূরে থাকতে। হাফিজ মিয়ার মনে প্রচন্ড ভয় ঢুকে যায়। তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি তার নিজের বাসার দিকে দৌড়তে শুরু করেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখা ভালো, হাফিজ মিয়া কিন্তু তার বাসায় একাই থাকতেন। তো হাফিজ মিয়া একসময় দৌড়ে তিনি তার বাসার সামনে চলে আসেন। তিনি দেখতে পান যে তার বাসার দরজাটা খোলা এবং ঘরে বাতিও জ্বালানো। তিনি বাতি জ্বালানো দেখে নিজেকে কিছুটা সামলে নেন। প্রিয় লিসেনার্স, হাফিজ মিয়ার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল তার নিজের ঘরের মধ্যেই। তিনি যেই ঘরের ভেতরে পা রাখলেন, তিনি দেখলেন তার বিছানায় তার মতো দেখতে কেউ শুয়ে আছে। গায়ে সাদা কাফন পরানো, চুল ভেজা, মনে হচ্ছিল মাত্র গোসল দেয়া হয়েছে। এবং ওই যেটা ছিল সেটা এক দৃষ্টিতে হাফিজ মিয়ার দিকে তাকিয়ে আছে, তার মুখে মৃদু হাসি। হাফিজ মিয়া যেন পাথর হয়ে যায়। প্রিয় লিসেনার্স, একবার কল্পনা করুন নিজের লাশকে শুয়ে থাকতে দেখছেন নিজের বিছানায়। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। আমি যখন প্রথমে ঘটনাটি পড়ছিলাম, আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল। হাফিজ মিয়া নিজের কাফন পরানোর লাশ দেখে ওখানেই জ্ঞান হারান। হাফিজ মিয়ার জ্ঞান ফেরে একদিন পরে, সেই পূর্ণিমার রাতের সন্ধ্যার দিকে। তিনি নিজেকে দেখতে পান মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তার রুমের মধ্যে। ইমাম সাহেব তাকে বললেন, তোমার সব কথা আমি পরে শুনবো, তাড়াতাড়ি আমরা ওই তান্ত্রিকের কাছে যাব। আমি আরো 2-1 লোক জোগাড় করে রেখেছি, চলো আমরা রওনা হই। হাফিজ মিয়া তখন খেয়াল করলেন তিনি তার 2 পায়েই শক্তি পাচ্ছেন না। যেমনটা প্যারালাইজড হলে চলাচলের অক্ষম হয়ে যায় মানুষ, ঠিক তেমন। তখন হাফিজ মিয়াকে ওই ইমাম সাহেবের জোগাড় করা 2 ব্যক্তি ধরাধরি করে নিয়ে রওনা হলেন। বাঁশের খাটিয়া বা মাচার মতো কিছু একটাতে শুয়ে হাফিজ মিয়াকে নিয়ে রওনা হয়ে যান তারা। তখনও রাত তেমন গভীর হয়নি। ইমাম সাহেব এবং হাফিজ মিয়া সহ তারা মোট 5 জন ছিলেন। ইমাম সাহেব আগে আগে তাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এক সময় তারা গ্রামের রাস্তা শেষ করে পাহাড়ি রাস্তায় প্রবেশ করে। একে তো পাহাড়ি উঁচু নিচু রাস্তা, তার উপর তাদের কাঁধে হাফিজ মিয়াকে বহন করতে হচ্ছে। তারা সবাই খুব কষ্ট করে হাঁটছিল। এমন সময় ইমাম সাহেব হঠাৎ একটা শব্দ শুনে পেছনে তাকান। তিনি দেখতে পান ওই 2 লোক ভয়ে এবং আতঙ্কে একদম জড়সড় অবস্থা। তারা হাফিজ মিয়াকে নিচে নামিয়ে রেখেছেন। ইমাম সাহেব জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তারা ইমাম সাহেবকে বলে, হাফিজ মিয়া কিছু কামড়ে কামড়ে খাওয়ার মতো শব্দ করছিলেন এবং তাদের কাছে হঠাৎ করে হাফিজ মিয়াকে খুব ভারী মনে হতে লাগে। তখন তারা তাকে নিচে নামিয়ে রাখে। ইমাম সাহেব দেখতে পান এ যেন অন্য এক হাফিজ মিয়া, মুখে ভয়ঙ্কর বিদঘুটে হাসি। আর একটা বিষয় তিনি খেয়াল করেন, হাফিজ মিয়ার 2 পাই ভয়ঙ্করভাবে ফুলে আছে, আর ফোলা পা থেকে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছিল। ইমাম সাহেব খুব অবাক হয়ে যান, কারণ যখন তারা রওনা করেন তখন কিন্তু এই ভয়ঙ্কর অবস্থা হাফিজ মিয়ার ছিল না। তখন ইমাম সাহেব ভয়ানক এক দৃশ্য দেখেন। ইমাম সাহেব সহ তারা সবাই দেখতে পায় হাফিজ মিয়া তার নিজের যে বাঁ পা ছিল সেই পায়ের হাঁটুর কাছে কামড় দিয়ে মাংস ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। একটা সময় পরে ইমাম সাহেব দোয়া দুরূদ পড়েন।
তাদের বলেন গাছের লতা পাতা জোগাড় করে হাফিজ মিয়াকে বেঁধে তারপরে তারা রওনা করবেন। তো ইমাম সাহেবের কথা মতো ওই বাকি লোকজন পাহাড়ি কিছু লতা পাতা নিয়ে হাফিজ মিয়াকে বেঁধে ফেলেন এবং আবারও এগিয়ে চলেন আলো আঁধারির পাহাড়ি রাস্তা ধরে। এদিকে খাটিয়ার উপর থেকে হাফিজ মিয়ার গোংরানি আসতেই থাকে। হঠাৎ ইমাম সাহেব লক্ষ্য করেন একটা সাদা ঘোড়া তাদের সামনে থেকে রাস্তার এপার থেকে ওপারে খুব দ্রুত চলে যায়। প্রিয় লিসেনার্স, ঘোড়া বা সাদা রঙের ঘোড়া কিন্তু আফ্রিকায় সচরাচর খুব একটা দেখা যায় না। তখন ইমাম সাহেব তার তসবিহ হাতে এক মনে দোয়া দুরূদ পড়তে পড়তে এগিয়ে চলেন। এভাবে চলতে চলতে এক সময় তারা পৌঁছে যান সেই তান্ত্রিকের উঠোনে। ওই তান্ত্রিক তাদের কাছ থেকে এই কয়দিনের ঘটে যাওয়া সকল ঘটনা শোনেন। তারপর তিনি তার মতো করে কিছু রিচুয়াল করেন। তখন কিন্তু হাফিজ মিয়া স্বাভাবিক ছিল। এই রিচুয়ালটা শেষ করতে তান্ত্রিক অনেক সময় নেয়। রিচুয়াল শেষে তাদের বলেন যে হাফিজ মিয়াকে বুডু নামক কালো জাদু করা হয়েছে এবং এই ভয়ঙ্কর কাজটি করেছেন একটি মেয়ে। প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে যখন হাফিজ মিয়া আফ্রিকাতে নতুন নতুন আসেন তখন ওখানকার লোকাল যে গ্রামগুলি ছিল সেখানকার একজন মেয়ে হাফিজ মিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু হাফিজ মিয়া তাতে সম্মতি দেয় না। তিনি বলেন যে তার দেশে তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চা আছে। কিন্তু ওই আফ্রিকান মেয়েটি ছিল নাছোড়বান্দা। সে হাফিজ মিয়াকে বিভিন্নভাবে তাকে বিয়ে করার জন্য প্রলোভন দেখান এবং এর এক পর্যায়ে হাফিজ মিয়া কি করেন, ওই এলাকাটা ছেড়ে বর্তমানে তিনি যেখানে ছিলেন এই গ্রামে চলে আসেন। সেই কারণে আফ্রিকান ওই মেয়েটি তান্ত্রিক বা ওঝা জাতীয় কারো সাহায্য নিয়ে এই ভয়ানক বুড়ো নামক কালো জাদু করেন। এইসব কথাগুলো ওই তান্ত্রিক ইমাম সাহেব এবং তার সাথে লোকদেরকে বলেন। তিনি আরো বলেন যে কিভাবে এই কালো জাদুটা করা হয়। এই কালো জাদুটা করা হয় মূলত সদ্য মৃত কোনো বাচ্চার মাথা এবং আত্মহত্যা করা কোনো কুমারী মেয়ের শরীর দিয়ে। যে তান্ত্রিক এই বুড়ো নামক কালো জাদু করেছেন তিনি খুবই বড় ধরনের একজন তান্ত্রিক এবং তাদের বংশের সবাই এই কালো জাদুর চর্চা করে থাকেন। এটা তাদের পেশা হিসেবে তারা বেছে নিয়েছিলেন। তখন ওই বৃদ্ধ তান্ত্রিক কি করেন, হাফিজ মিয়াকে একটু নীল বর্ণের তরল পানি জাতীয় কিছু একটা খেতে দেন। ওই পানীয়টা খাওয়ার কিছু সময় পর হাফিজ মিয়া কিছুটা ভালো অনুভব করেন। তখন তারা হাফিজ মিয়াকে সব বিষয় খুলে বলেন। তখন ওই বৃদ্ধ তান্ত্রিক হাফিজ মিয়াকে বলেন, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই যে মেয়ে বা ওই তান্ত্রিক যে কালো জাদু করেছে তারা তোমার উপর থেকে কালো জাদু উঠিয়ে না নেয়। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন সেদিনকে রাতটা তারা ওখানে কাটাবেন। সেদিনের রাতটা তারা তান্ত্রিকের আস্থানায় কাটিয়ে তার পরদিন ভোরে ওই মেয়েটির সন্ধানে তারা বের হবেন। তো যাই হোক, সেই বাকি রাতটুকু তারা জেগেই কাটিয়ে দেন। তারা সবাই শুনতে পান অসংখ্য ঘোড়ার পায়ের খটখট শব্দ। তাদের কাছে মনে হচ্ছিল হাজার হাজার ঘোড়া তান্ত্রিকের বাড়ির চারদিকে চক্রাকারে দৌড়ে বেড়াচ্ছে। একসময় ফজরের আজান শোনা যায়। ফজরের আজান দেবার সাথে সাথে সব নিশ্চুপ, চারদিকে নিস্তব্ধ নীরবতা। দিনের আলো ফোটার সাথে সাথেই তারা কি করেন, হাফিজ মিয়াকে সেই বাঁশের খাটিয়ার উপরে বসিয়ে তারা ওই মেয়েটিকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়ে যান। প্রিয় লিসেনার্স, একবার কল্পনা করুন সুদূর আফ্রিকায় পরিবার পরিজন ছেড়ে এই ভয়ঙ্কর বিপদে ইমাম সাহেব এবং তার সাথে লোকজন কতটা মানবিক ছিল। আসলে আমাদের এই পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবী এখনো সুন্দর। চলুন ঘটনায় ফিরে যাই। ইমাম সাহেব হাফিজ মিয়াকে নিয়ে বিকেল নাগাদ ওই মেয়েটির গ্রামে উপস্থিত হন।
এই যে পুরো সময়টা হাফিজ মিয়া ঘুমে অচেতন ছিলেন। ওই গ্রামে আসার পর ইমাম সাহেব কি করেন, সেই বৃদ্ধ তান্ত্রিকের দেয়া যে সেই নীল পানিটুকু ছিল সেটুকু হাফিজ মিয়াকে আবার খেতে দেন। তারপর হাফিজ মিয়ার কাছ থেকে ওই মেয়েটির বাড়ির ঠিকানা নিয়ে তারা উপস্থিত হন সেই মেয়েটির বাড়িতে। মেয়েটির বাড়ি ছিল ওখানকার লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, গ্রামের শেষ দিকে। তারা মেয়েটির বাড়িতে গিয়ে খুবই মর্মান্তিক একটা ঘটনা জানতে পারেন। মেয়েটির পরিবার এখন আর ওই বাড়িতে থাকে না। মেয়েটির পরিবার নাকি প্রায় 7-8 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন, কিন্তু মেয়েটির কোনো খোঁজ তারা দিতে পারলেন না। হঠাৎ একদিন নাকি ওই মেয়েটির মা দেখলেন তার বিছানার নিচে একটি কাগজ রাখা। ওই কাগজে তার মেয়ের হাতে লেখা একটা চিঠি। মেয়ের মা চিঠির লেখাটা পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। চিঠিটা ওই মেয়েটি নিখোঁজ হওয়ার আগে লিখে রেখে গিয়েছিল। চিঠিতে মূলত লেখা ছিল যে মেয়েটি আত্মহত্যা করবে, কিন্তু তার লাশ 5-6 দিন পর ছাড়া কেউ খুঁজে পাবে না। চিঠিতে উল্লেখ ছিল যে বুড়ো নামক কালো জাদু করার জন্য মেয়েটি একজন তান্ত্রিকের কাছে যান। তখন ওই তান্ত্রিক বলেন যে এইটা করতে হলে একজন কুমারী মেয়ের আত্মহত্যা করা লাশ লাগবে। অনেক খোঁজাখুঁজির পরেও এমন কোনো লাশ জোগাড় করতে না পেরে ওই মেয়েটি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই আত্মহত্যা করে তার শরীরটি কালো জাদু করার জন্য ওই তান্ত্রিককে দিয়ে দিবে। এই কথাটা শুনে ওই ইমাম সাহেব সহ বাকি যারা ছিল সবাই বাকরুদ্ধ হয়ে যায়। তারপর ওই গ্রামের লোকদের কাছ থেকে তারা আরো জানতে পারেন যে ঠিক কয়েকদিন পরেই সেই মেয়েটির লাশ তারা খুঁজে পায় ওই গ্রামের একটা নদীর কাছে। মেয়েটির লাশের মুখে এবং বুকে চামড়ার উপরে চাকু দিয়ে অনেক নকশা জাতীয় কিছু আঁকা ছিল, এবং এছাড়া লাশের আর কোনো পরিবর্তন তারা দেখেনি। যেহেতু তারা আগে চিঠিতে জানতে পেরেছিল যে লাশটিকে দিয়ে কালো জাদু করা হয়েছে, তাই তারা ভয়ে কোনো রকম ভাবে পাশের একটা খ্রিস্টানদের গ্রাবিয়ার্ডে তাকে মাটি চাপা দিয়ে রাখে। গ্রামের লোকজন তখনও জানতেন না যে কার উপরে এই মেয়েটি নিজের শরীর দান করে কালো জাদুটা করেছেন। ইমাম সাহেব এবং তার সাথে থাকা লোকজন এইসব ঘটনা শুনে খুবই অবাক হয়ে যায়, কিন্তু হাফিজ মিয়া এইসব ঘটনা শুনে একদম কেমন চুপচাপ হয়ে যান, যেন সে নিজের মৃত্যুর পরোয়ানা শুনতে পেরেছে বা নিজের ভয়ঙ্কর পরিণতির কথা বুঝতে পেরে তিনি পাথর হয়ে যান। তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে আবারও রওনা করেন সেই তান্ত্রিকের কাছে। তাদের সেখানে পৌঁছতে পৌঁছতে রাত গভীর হয়ে যায়। যখন হাফিজ মিয়াকে খাটিয়াতে করে তারা পাহাড় বেয়ে উঠছিলেন, তখন তারা খুব অদ্ভুত কিছু বেটে আকৃতির মানুষের সামনে পড়েন। ইমাম সাহেবকে তারা বলেন, কোনো লাভ হবে না, তোমাদের কাঁধে যাকে নিয়ে যাচ্ছ তাকে আমরা নিয়েই যাব, এটা শয়তানের ওয়াদা। ইমাম সাহেব প্রচন্ড ভয় পেয়ে যান, কিন্তু তার হাতে থাকা সেই নীল পানির বোতলটি থেকে বিসমিল্লাহ বলে তাদের দিকে পানি ছিটিয়ে দেন, এবং অবাক বিষয়, সামনে আর কাউকেই দেখা যায় না। তাদের তান্ত্রিকের বাড়ির উঠোনে পৌঁছতে পৌঁছতে প্রায় মধ্যরাত হয়ে যায়। ইমাম সাহেব কিছু বলার আগেই সেই তান্ত্রিক বলে ওঠেন, আমি সবকিছুই জানি, হাফিজ মিয়া খুবই বিপদে আছে। কুমারী মেয়ের শরীর দিয়ে কালো জাদু করে শয়তানকে আমন্ত্রণ করা হয়েছে, এর থেকে বাঁচা খুবই মুশকিল। তখন ওই ইমাম সাহেব তান্ত্রিকের কাছে অনুরোধ করেন যেন যে কোনো একটা উপায় বের করে হাফিজ মিয়াকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তিনি যেন রক্ষা করেন। তখন তান্ত্রিক তার উঠানে বসে একটা গোল বৃত্ত আঁকেন এবং সবাইকে বলেন হাফিজ মিয়াকে সেখানে রেখে সবাই যেন দূরে সরে আসে।
ওই বৃদ্ধ তান্ত্রিকের কথা মতো হাফিজ মিয়াকে বৃত্তের ভেতরে রেখে সবাই পেছনে চলে আসে। তারপর তান্ত্রিক তার মতো করে অদ্ভুত একটা পোশাক পরেন এবং কিছু রিচুয়াল করেন। তখন ওই ইমাম সাহেবের মনে হচ্ছিল তান্ত্রিকের বয়স যেন হঠাৎ কমে গেছে। বৃদ্ধ তান্ত্রিককে দেখতে তখন যুবক বয়সের পুরুষের মতো লাগছিল। এই অবস্থায় কত সময় অতিবাহিত হয়েছে তা কেউ বলতে পারবে না। ওখানকার সবাই যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। হঠাৎ তারা দেখতে পায় একটা সাদা ঘোড়া, খুব উজ্জ্বল তার রং, খুব সুন্দরভাবে সাজানো একটা ঘোড়া। ইমাম সাহেবের মনে হলো যেন ঘোড়াটা কোনো রাজকীয় ঘোড়া। তিনি দেখলেন ঘোড়াটা খুব শান্তভাবে হেলে দুলে তাদের দিকে এগিয়ে আসছে। তখন ইমাম সাহেব লক্ষ্য করেন ওই ঘোড়ার উপরে বেঁটে খাটো একজন মানুষ বসে আছে, কালো কুচকুচে তার চেহারা। ঘোড়াটা হাফিজ মিয়ার সামনে যখন আসে, কালো লোকটি ঘোড়া থেকে নামেন এবং তান্ত্রিকের দিকে এগিয়ে যান। খুব শান্তভাবে তান্ত্রিকের সাথে কোনো একটা অদ্ভুত ভাষায় কিছুক্ষণ কথা বলেন এবং আবার ঘোড়ায় চড়ে অদ্ভুতভাবে সবার সামনেই যেন মনে হলো অদৃশ্য হয়ে যায়। এই সমস্ত বিষয়টা মনে হলো 5 কি 7 মিনিটের মতো সময়ের মধ্যে ঘটে যায়। ওই ঘোড়াটি যখন অদৃশ্য হয়ে যায়, ঘোড়াটি অদৃশ্য হওয়ার সাথে সাথে ইমাম সাহেব দৌড়ে যান ওই তান্ত্রিকের কাছে। ইমাম সাহেব জানতে চাইলেন যে লোকটি কে এবং লোকটি কি বলে গেল। তখন ওই বৃদ্ধ তান্ত্রিক খুব দুঃখ ভরা মুখে ইমাম সাহেবকে বলেন, আপনারা যাকে দেখলেন তিনি হলেন শয়তানের পাঠানো দূত। সে আমাকে জানিয়ে গেল তারা মেয়েটির সাথে প্রতিজ্ঞাবদ্ধ। তারা হাফিজ মিয়াকে শেষ না করে ছাড়বে না। যত চেষ্টাই করা হোক না কেন, হাফিজ মিয়ার হাতে সময় খুবই অল্প। তখন তান্ত্রিক আরো বলেন, হাফিজ মিয়াকে তার দেশে পাঠিয়ে দিন, তার পরিবারের কাছে পাঠিয়ে দিন। যে কয়টা দিন তার হাতে আছে সে পরিবারের কাছে থাকুক। তখন ওই ইমাম সাহেব সহ সবারই চোখে পানি ছিল। তারা এতদিন একটা মানুষের সুস্থতার জন্য এত কষ্ট, এত কিছু তারা করেছেন, কিন্তু এর শেষটা যে এমন হবে সেটা তারা মেনে নিতে পারছিল না। এরপর তারা হাফিজ মিয়াকে নিয়ে ফিরে যান। ইমাম সাহেব তার দোকানের মালিকের মাধ্যমে হাফিজ মিয়ার গ্রামে খবর পাঠান। হাফিজ মিয়াকে তার নিজের বাসায় না রেখে ইমাম সাহেব তিনি তার সাথে মসজিদের একটি রুমে রাখেন। প্রিয় লিসেনার্স, এই কালো জাদুর ঘটনাটি অনেক লম্বা একটা ঘটনা, তাই আমি ঘটনাটি পর্ব আকারে প্রচার করতে চাচ্ছি। এই যে হাফিজ মিয়ার গ্রামে খবর পাঠানো এবং তার দোকান মালিকের মাধ্যমে যে খবরটা পাঠিয়েছিলেন, এরপর সেখানে কি হয়েছিল? হাফিজ মিয়া কি দেশে আসতে পেরেছিল? তার কি মৃত্যু হয়েছিল নাকি তিনি সুস্থ হয়েছিলেন? এবং তার সাথে এই সময়টার মধ্যে আরো ভয়ানক কিছু ঘটনা ঘটেছিল। তো ইমাম সাহেব কি করেন? হাফিজ মিয়াকে তার নিজের রুমে নিয়ে রাখেন। তিনি মসজিদে যে রুমে থাকতেন, হাফিজ মিয়াকেও সেখানে নিয়ে রাখেন। হাফিজ মিয়া বেশ কিছুদিন পর কিছুটা সুস্থ হন এবং এই যে কয়েকটা দিন গিয়েছে এর মধ্যে ইমাম সাহেব কিন্তু সেই বৃদ্ধের দেয়া সেই নীল রঙের পানিটা হাফিজ মিয়াকে রেগুলার খাওয়াতেন। হাফিজ মিয়া কিছুটা সুস্থ হয়। এমন একদিন রাতে ইমাম সাহেব দেখতে পান যে হাফিজ মিয়া তার ঘরের মধ্যে নেই। হাফিজ মিয়াকে খোঁজার জন্য ইমাম সাহেব ছোট্ট একটা টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়েন। আশেপাশে তিনি কয়েক জায়গায় খুঁজে দেখেন, কিন্তু হাফিজ মিয়াকে তিনি আর খুঁজে পান না। কিছুটা দূর যাওয়ার পরে ইমাম সাহেব দেখতে পান যে হাফিজ মিয়া ওখানকার যে পুরনো একটা কবরস্থান ছিল সেই কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছে। তো ইমাম সাহেব কি করেন, পেছন থেকে হাফিজ মিয়াকে কয়েকবার ডাক দেন, কিন্তু হাফিজ মিয়া ইমাম সাহেবের কোনো ডাকেই সাড়া দিচ্ছিল না। হাফিজ মিয়া এলোমেলো ভাবে হেঁটে যাচ্ছিলেন।
তো ইমাম সাহেব কি করেন, তিনিও খুব দ্রুত হাফিজ মিয়াকে অনুসরণ করতে থাকেন। কিছুটা দূর যাওয়ার পরে ইমাম সাহেব দেখতে পান তিনটে সাদা ঘোড়া হাফিজ মিয়ার পিছন পিছনে হেঁটে যাচ্ছে। তখন ইমাম সাহেব খুব ভালো করে খেয়াল করেন যে হাফিজ মিয়া কোন দিকে আসলে যাচ্ছে। ইমাম সাহেব দেখতে পান হাফিজ মিয়া সেই পুরনো যে কবরস্থানটা ছিল সেই দিকেই হাঁটছেন, এবং তার পেছনে মনে হচ্ছিল তিনটি সাদা রঙের অবয়ব, আর ওই অবয়বগুলো ছিল ঘোড়ার মতন। তখন ইমাম সাহেব তিনি যে ছোট্ট টর্চ লাইটটা নিয়ে এসেছিলেন সেটি জ্বালালেন, এবং বাতি জ্বালাতেই তিনি খুবই ভয়ঙ্কর একটা বিষয় দেখতে পেলেন। ইমাম সাহেব দেখলেন যে তিনটি ঘোড়া, উজ্জ্বল সাদা তাদের রং, কিন্তু তাদের মুখ ছিল আগুনে পুড়লে কাঠ যেমন লাল কয়লার মতো হয় ঠিক তেমন। তখন ইমাম সাহেবের কাছে মনে হচ্ছিল ওই ঘোড়া তিনটির মাথা যেন আগুনে পোড়া লাল কয়লার মতো। আরো ভয়ঙ্কর বিষয় হলো, ইমাম সাহেব যখন টর্চের আলো ফেলছিলেন তিনি দেখলেন ঘোড়া তিনটি তার দিকেই তাকিয়ে আছে। তখন ইমাম সাহেব তার তসবিহ হাতে নিয়ে দোয়া দরুদ পড়তে শুরু করেন। ঠিক তখন তিনি আরো একটা খুবই অদ্ভুত ঘটনা দেখলেন। ইমাম সাহেবের থেকে কিছুটা সামনেই কিন্তু হাফিজ মিয়া হেঁটে যাচ্ছিল। ইমাম সাহেব দেখলেন হাফিজ মিয়ার মাথাও ঠিক সেই ঘোড়া তিনটির মতোই মনে হচ্ছিল আগুনে পোড়া লাল কয়লার মতো জ্বলছে। এত কিছু ঘটনা দেখার পরেও ইমাম সাহেব কিন্তু হাফিজ মিয়ার পিছন ছাড়লেন না। ইমাম সাহেব দোয়া পড়তে পড়তে হাফিজ মিয়াকে অনুসরণ করে হাঁটলেন। একটা সময় পরে ইমাম সাহেব দেখতে পেলেন হাফিজ মিয়া এবং সেই তিনটি ঘোড়া একটা পুরনো কবরস্থানের সামনে এসে দাঁড়ালো। তিনি দেখলেন কোনো একটা সদ্য মাটি দিয়া কবরের কাছে হাফিজ মিয়া দাঁড়ালেন, এবং কবরের মাটি হাফিজ মিয়া সরাতে শুরু করলেন। ইমাম সাহেব তখন কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। তিনি দেখলেন একটা কবরের মাটি সরিয়ে হাফিজ মিয়া কবরে নেমে পড়লেন, আর ওই যে ঘোড়া তিনটি মনে হলো তাদের পা দিয়ে কবরের উপরে মাটি ছিটিয়ে দিতে লাগলো। ওই কবরের মাটি সরানোর ফলে একটা প্রচন্ড পচা মাংস পোড়া ভোটকা গন্ধ ইমাম সাহেবের নাকে এসে লাগলো। প্রচন্ড দুর্গন্ধ এবং এই সব অদ্ভুত ঘটনা দেখে ইমাম সাহেব নিজেকে ঠিক রাখতে পারলেন না। ইমাম সাহেব সেখানে জ্ঞান হারান। প্রিয় লিসেনার্স, ওই ইমাম সাহেব জ্ঞান ফিরে পান তার পরদিন সন্ধ্যা নাগাদ। তিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে নিজেকে আবিষ্কার করেন সেই গ্রামে যেখানে ওই যে মেয়েটির বাড়ি ছিল। তখন ইমাম সাহেব কিছুতেই মিলাতে পারছিলেন না যে তিনি এখানে কিভাবে এলেন। তিনি রাতে ঘন্টা দুয়ের মতো হেঁটে হেঁটে হাফিজ মিয়ার পিছু নিয়েছিলেন, তাতে তো এই গ্রামে আসা সম্ভব না। ইমাম সাহেবের গ্রাম থেকে ওই গ্রামে হেঁটে গেলে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো সময় লাগার কথা। সেখানে মাত্র 2 থেকে 3 ঘন্টায় তিনি কিভাবে পৌঁছলেন। ঠিক তখন তার মনে পড়ে হাফিজ মিয়ার কথা। তিনি ওখানকার আশেপাশে যে লোকজন ছিলেন তাদের কাছে জানতে চান যে হাফিজ মিয়া কোথায়। তখন ওখানকার স্থানীয় লোকজন যা বলে সেটা শুনে ইমাম সাহেবের আবারও জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। ওখানকার লোকজন বলেন ফজরের নামাজের জন্য স্থানীয় কিছু লোকজন বের হন। তখন তারা গোরস্থানের দিক থেকে একটা পচা গন্ধ পেতে শুরু করেন। তখন আরো কিছু লোকজন একত্র হয়ে সেখানে তারা যান। তখন তারা দেখেন সেই আত্মহত্যা করা মেয়েটির কবরের মাটি খোঁড়া, এবং তার পচা গলার লাশের পাশে কেউ একজন শুয়ে আছে। তারা দেখেন যে শুয়ে আছে তার উপরে মাটির আস্তর, মানে কেউ হয়তো তার উপরে মাটি ছিটিয়ে দিয়েছে এমন। এবং তার কিছুটা দূরে ইমাম সাহেবকে তারা অজ্ঞান অবস্থায় খুঁজে পান। তখন ওখানকার স্থানীয় লোকজন হাফিজ মিয়াকে কবর থেকে তোলেন, এবং ওই কবরটি আবার তারা মাটি দিয়ে বন্ধ করে দেন। এইসব ঘটনা শুনে ইমাম সাহেব খুবই ঘাবড়ে যান। ইমাম সাহেব হাফিজ মিয়াকে খোঁজেন।
হাফিজ মিয়াকে খুঁজে পেয়ে তার কাছে জানতে চান যে কেন তুমি এত রাতে মসজিদ থেকে বের হয়েছিলে। তখন হাফিজ মিয়া বলে, আমি তো বের হইনি, আপনিই তোমাকে ডেকে নিয়ে বের হলেন, এরপর আমি আপনার সাথে তো হেঁটে হেঁটে এলাম। ইমাম সাহেব কিছুতেই মিলাতে পারছিলেন না যে তাদের সাথে সব কিভাবে ঘটল। হাফিজ মিয়া বললেন, আপনার সাথে কিছু দূর আসার পর আমি আপনাকে অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলি। তখন কেউ বা কারা যেন আমাকে ইচ্ছার বিরুদ্ধে হাঁটিয়ে নিয়ে চলে সেই কবরে যেখানে আমি শুয়েছিলাম। সেখানে কিন্তু আমি কোনো পচাগলা লাশ দেখতে পাইনি। আমি দেখি সেই মেয়েটিকে সুন্দর পরিপাটি পোশাক পরে সেখানে বসে আছে। আমাকে দেখতে পেয়ে সে আমার হাত ধরে নিয়ে যায় এবং সেই সুন্দর বিছানায় আমাকে শোয়ায়। হাফিজ মিয়া আরো বললেন যে তার একবারের জন্য মনে হয়নি যে সে কবরের মধ্যে বা লাশের পাশে শুয়ে আছে। এক পর্যায়ে হাফিজ মিয়া সেই মেয়েটির পাশেই ঘুমিয়ে পড়ে এবং এরপর তার আর কিছু মনে নেই। এসব ঘটনা শুনে সেখানকার লোকজন, ইমাম সাহেব সহ সবাই খুব ভয় পেয়ে যায়। তখন ইমাম সাহেব কি করেন, হাফিজ মিয়াকে খুব ভালোভাবে গোসল করান এবং ফিরিয়ে নিয়ে চলেন তার মসজিদের দিকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর প্রায় সপ্তাহখানেক পর্যন্ত তেমন আর কোনো ঘটনা তাদের সাথে ঘটেনি। এই কয়দিন হাফিজ মিয়া স্বাভাবিক ছিল, কিন্তু সপ্তাহখানেক পর নতুন একটা সমস্যা দেখা দেয়। হাফিজ মিয়া রাতে কোনো একটা মেয়ে কণ্ঠের ডাক শুনতে পান। কেউ যেন তাকে বাইরে থেকে ডাকতেছে তার সঙ্গে যাবার জন্য। ওই কণ্ঠ হাফিজ মিয়ার খুব চেনা, সেই আত্মহত্যা করা মেয়েটির কণ্ঠ। কিন্তু এই ডাক ইমাম সাহেব বা মসজিদের অন্যান্য যে মুসল্লিরা থাকতেন তারা কখনোই শুনতেন না। যখন এই ডাক তিনি শুনতেন, তিনি ইমাম সাহেবকে জানাতেন যে আমি এমন কিছু শুনছি। তখন ইমাম সাহেব তাকে দোয়া দরুদ জিকির করতে বলতেন, কিন্তু কিছুতেই ওই ডাক থামতো না। ওই ডাক শোনার পর হাফিজ মিয়া প্রায় পাগলের মতো চিৎকার করতেন। হঠাৎ একদিন রাতের বেলা হাফিজ মিয়াকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই আশেপাশে চারদিকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পাওয়া গেল না। সবাই খুবই চিন্তিত। এর পরদিন ভোরবেলা ইমাম সাহেবের কাছে খবর আসে যে হাফিজ মিয়াকে পাওয়া গেছে সেই গ্রামে। ইমাম সাহেব সাথে কয়েকজন লোকজন নিয়ে খুব তাড়াতাড়ি সেখানে রওনা হয়ে যান। ইমাম সাহেবের সেই গ্রামে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তিনি দেখলেন হাফিজ মিয়ার সারা শরীর যেন নীলবর্ণ হয়ে গেছে। ইমাম সাহেব হাফিজ মিয়াকে বললেন যে, তুমি এখানে কেন আসলে বা কিভাবে আসলে? হাফিজ মিয়া বলে যে, আমি তো সেই মেয়েটির ডাক শুনে আপনাকে বললাম, আপনি তো বললেন যে মেয়েটির ডাকে যেন আমি সাড়া দেই। ইমাম সাহেব তখন বুঝতে পারেন শয়তান তার রূপ নিয়ে বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে। তিনি ওখানকার স্থানীয়দের কাছ থেকে শোনেন যে সেই একই অবস্থায় হাফিজ মিয়াকে ওই কবরের ভেতরে মেয়েটির পচা গলা লাশের উপরে পাওয়া যায়। ইমাম সাহেব কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান। তিনি কি করবেন, তার কি করা উচিত তিনি বুঝে উঠতে পারছিলেন না। ইমাম সাহেব সিদ্ধান্ত নেন যে হাফিজ মিয়াকে নিয়ে তিনি আবার সেই বৃদ্ধা তান্ত্রিকের কাছে যাবেন। আর এইদিকে হাফিজ মিয়া যিনি দোকান মালিক ছিলেন, তিনি হাফিজ মিয়ার দেশের বাড়িতে এইসব ব্যাপারগুলি জানান এবং তারা বিমানের টিকিটের ব্যবস্থা করতে শুরু করেন। সেদিন রাতেই ইমাম সাহেব তার সাথে দুজন লোক এবং হাফিজ মিয়াকে সাথে নিয়ে রওনা হয়ে যান সেই তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। তখন মোটামুটি রাত নেমে গেছে। তারা টর্চের আলো ফেলে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর যাবার পর হঠাৎ একটা ভোটকা মাংস পচা গন্ধ তারা পেতে শুরু করেন এবং অদ্ভুত বিষয়, এই গন্ধটা ইমাম সাহেব এবং হাফিজ মিয়া সহ বাকি যে দুজন লোক ছিল তারাও এই মাংস পচা গন্ধটা পেতে লাগলেন। তারা ছোট্ট রাস্তা ধরে হাঁটছিলেন এবং দুই পাশে ছিল জঙ্গলের লতাপাতা সহ বড় বড় সব গাছপালা। তখন তারা একটা শব্দ শুনতে লাগলেন।
শব্দটা এমন যেন ছড়ছড় শব্দ করে কেউ পাশের জঙ্গলের ভেতরে দৌড়ে বেড়াচ্ছে। এই শব্দটা শুনে তারা হাঁটা থামিয়ে দিলেন এবং খেয়াল করলেন যখন তারা হাঁটা থামালো শব্দটাও সেখানেই থেমে যায়। ঠিক আবার যখন হাঁটা শুরু করেন শব্দটাও শুরু হয়। ইমাম সাহেব সবার সামনে সামনে হাঁটছিলেন। তিনি দেখেন জঙ্গলের ভিতরে একটা মেয়ের অবয়ব তাদের সাথে তাল মিলিয়ে মনে হচ্ছিল হাওয়ায় ভেসে ভেসে এগিয়ে চলছে। ইমাম সাহেব সবাইকে বিষয়টা দেখান। তখন ইমাম সাহেব তার টর্চের আলো ওই মেয়েটির অবয়বের মুখে ফেলেন। টর্চের আলো পড়ার সাথে সাথে ইমাম সাহেব সহ সেখানকার সবার শিরদাঁড়া বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সবার পা যেন মাটির সাথে আটকে যায়। চোখ দুটো চোখের কোঠর থেকে বের হয়ে ঝুলে আছে। মুখে পচা মাংস যেন লেপ্টে রয়েছে। তখন এই ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে তারা প্রচন্ড মাংস পচা একটা দুর্গন্ধ পেতে লাগলেন। হাফিজ মিয়া সহ তারা সবাই এই দৃশ্যটা দেখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলেন। কতক্ষণ তারা দৌড়িয়েছেন তারা জানেন না। একসময় সবাই দেখতে পান তারা সেই বৃদ্ধা তান্ত্রিকের বাড়ির উঠোনে পৌঁছে গেছেন। ওই তান্ত্রিক সবাইকে বসতে বলে পানি পড়া খেতে দিলেন। সবাই যখন কিছুটা স্বাভাবিক হয় ইমাম সাহেব ওই তান্ত্রিককে বললেন যে হাফিজ মিয়ার সাথে এই ব্যাপার প্রতিনিয়ত প্রতি রাতে ঘটছে। ইমাম সাহেব সমস্ত ব্যাপারটা ওই তান্ত্রিককে খুলে বলেন। তিনটি সাদা ঘোড়া দেখা, মেয়েটির পচা লাশের উপরে শুয়ে থাকা এবং পথে তাদের সাথে যা যা হয় তিনি সব বিস্তারিত ওই তান্ত্রিককে খুলে বলেন। বৃদ্ধা সব শোনেন এবং তাদের বসতে বলে নিজের ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করে দেন। এভাবে কিছু সময় পরে তিনি আবার সবাইকে ডাকেন এবং সবাইকে ডেকে বলেন হাফিজ মিয়ার বেঁচে থাকাটা এক প্রকার অসম্ভব এবং যতদিন সে এখানে থাকবে ওই শয়তানরা তাকে রোজ রাতে ওই মেয়েটির কবরের উপরে নিয়ে শুয়ে দেবে। বেদতান্ত্রিক বলেন যত তাড়াতাড়ি সম্ভব হাফিজ মিয়াকে তার দেশের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। বৃদ্ধা আরো বলে যতদিন না তার বাড়ি যাবার ব্যবস্থা হয় ততদিন তাকে মসজিদে রাখবেন এবং 4 জন ব্যক্তি হাফিজ মিয়াকে মাঝখানে রেখে একটানা কোরআন পড়বেন। তাহলে ওই মেয়েটির ডাক হাফিজ মিয়ার কানে পৌঁছবে না। এইটা না করলে শয়তান তাকে এখান থেকে নিয়ে যেতে দেবে না। এখানেই হয়তো তাকে ধীরে ধীরে হত্যা করবে। এইসব বলার পরে ওই বৃদ্ধা হাফিজ মিয়া সহ বাকি সবাইকে একটু নীল রঙের তরল পানি খেতে দেন এবং একটা করে তাবিজ দিয়ে দেন। তাদের বলেন তোমরা যেহেতু হাফিজ মিয়ার সাথে থাকো এবং তাকে বাঁচানোর চেষ্টা করতেছ তোমাদের উপরও বিপদ নেমে আসতে পারে। সবসময় তাবিজটি সাথে রাখবে। সেদিনের ওই রাতটি বৃদ্ধার বাড়িতে তারা পার করেন। পরদিন সকাল নাগাদ তারা রওনা করেন। তারা হাফিজ মিয়াকে ওই বৃদ্ধার কথা মতো মসজিদে রাখেন। 4 জন ব্যক্তি সকাল সন্ধ্যা হাফিজ মিয়াকে ঘিরে রাখেন এবং একটানা তারা কোরআন পড়েন। এভাবে বেশ কিছুদিন চলে যায়। কিছুদিন যাবার পরেই হাফিজ মিয়া যিনি দোকান মালিক ছিলেন তিনি ইমাম সাহেবকে খবর দেন। তিনি ইমাম সাহেবকে বলেন হাফিজ মিয়ার টিকিট পাওয়া গেছে, আগামীকাল তাকে দেশে পাঠানোর ব্যবস্থা হয়েছে। ইমাম সাহেব সবাইকে ব্যাপারটা জানান। ইমাম সাহেব সেদিন রাতে সবাইকে খুব সাবধান করে দেন। তিনি সবাইকেই খুব সতর্ক থাকার নির্দেশ দেন যেন কেউই এক মুহূর্তের জন্য কোরআন পড়া বন্ধ না করে। সেদিন সন্ধ্যার পর থেকে সবাই উচ্চস্বরে কোরআন পাঠ করতে লাগলো। ঠিক মধ্যরাতের দিকে যে 4 জন কোরআন পড়ছিল তারা 4 জন একসাথেই একটা রক্ত হিম করা কান্নার শব্দ শোনেন। ওই শব্দটি তারা শুনতে পান মসজিদের বাইরে থেকে, কখনো উত্তর দিকে কখনো দক্ষিণ দিকে। 4 দিক থেকেই কান্নার শব্দ তারা শুনতে পাচ্ছিলেন। কান্নার শব্দটি ছিল খুবই হৃদয় বিদারক। তাদের মনে হচ্ছিল পাগলের মতো কেউ গৌরানি দিয়ে যেন কান্না করছে।
কিন্তু এই শব্দ হাফিজ মিয়া শুনতে পাননি। তিনি ঘুমিয়েছিলেন তার মতো করে, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি। এরপর ওই চারজন লোক টের পান এখন আর একজন লোক কান্না করছে না, মনে হচ্ছে হাজার হাজার মানুষ মসজিদের চারদিকে ঘুরে ঘুরে কান্না করছে। এই কান্নার ব্যাপারটা চলতে থাকে ফজরের আজান পর্যন্ত। ফজরের পরে সবকিছু নিশ্চুপ হয়ে যায়। ইমাম সাহেব সহ বাকি সবাই হাফিজ মিয়াকে বিদায় জানালেন দুপুর নাগাদ। হাফিজ মিয়া রুগ্ন ছিন্ন ছিন্ন অবস্থায় পাড়ি জমালেন বাংলাদেশে। বিদায়ের সময় ওই ইমাম সাহেব হাফিজ মিয়াকে সেই নীল রঙের পানির বোতলটি সাথে দিয়ে দেন এবং তিনি হাফিজ মিয়াকে বলে দেন যেন শরীর বেশি খারাপ করলে যেন এই পানি তিনি পান করেন। হাফিজ মিয়া তেমন কোনো সমস্যা ছাড়াই তার দেশের বাড়ি মানিকগঞ্জে ফিরে আসেন। তাদের গ্রামের এক নামকরা কবিরাজ ছিলেন, মঈনুদ্দিন কবিরাজ। ওই মঈনুদ্দিন কবিরাজ হাফিজ মিয়ার চিকিৎসা শুরু করেন। কবিরাজ সাহেব হাফিজ মিয়ার কাছ থেকে সব ঘটনা শুনতে চান, যে কি কি ঘটেছিল তোমার সাথে এবং কি কি চিকিৎসা আগে করিয়েছ, এইসব তিনি সব জানতে চান। কিন্তু হাফিজ মিয়া সব বিষয় তাকে বলতে পারেন না। কিছু কিছু ঘটনা ছাড়া বাকি সব বিষয়গুলো তিনি ভুলে যান। তার তেমন কিছুই মনে ছিল না। এই কারণে ওই কবিরাজ সাহেব তার চিকিৎসা সম্পূর্ণরূপে শুরু করতে পারছিলেন না। এর পরের ঘটনা ছিল আরো ভয়ঙ্কর। হাফিজ মিয়ার ভাতিজা মানে রহিম মিয়া লোকজনের মাধ্যমে যোগাযোগ করেন আফ্রিকার সেই দোকান মালিকের সাথে। ওই দোকান মালিক তাদের জানান যে তিনি আসলে সব ঘটনা জানেন না। দোকান মালিক তখন ইমাম সাহেবের কথা বললেন যে আমি তার কাছ থেকে জেনে তোমাদের জানাবো। এইভাবে কেটে যায় আরো বেশ কয়েকদিন। এদিকে হাফিজ মিয়া ভয়ঙ্কর রকম অসুস্থ। তিনি বিছানা থেকে ওঠার এবং হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। একরকম শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। একদিন দোকান মালিক তাদের সাথে যোগাযোগ করলেন। তিনি সব ঘটনা জানান। সব ঘটনা বলার পরে তিনি সবাইকে একটা হৃদয় বিদারক ঘটনা বলেন। ওই দোকান মালিক বলেন ইমাম সাহেব বেঁচে নেই, কে বা কারা তাকে খুবই মর্মান্তিকভাবে হত্যা করেছে। ইমাম সাহেবের শরীর কেটে হাত পা আলাদা করা হয়েছিল। তার লাশ পাওয়া যায় তার নিজের ঘরের বিছানায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো লাশের সাথে তার মাথা পাওয়া যায় না। তার মাথা পাওয়া যায় সেই আত্মহত্যা করা মেয়েটির কবরের উপরে। আরো ভয়ঙ্কর বিষয় হলো তার মাথাটি দেখে মনে হয় আগুনে পোড়ানো। ইমাম সাহেবের মাথা দেখে সবার মনে হয়েছিল কেউ জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে সেটিকে পুড়িয়ে ফেলা হয়েছে। এইসব ঘটনা তিনি শুনতে পারেন ইমাম সাহেবের সেই দুজন সহকারীর কাছ থেকে, যারা হাফিজ মিয়াকে কাঁধে করে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। তাদের কাছ থেকে এইসব ঘটনাগুলো তিনি শুনতে পারেন। এইসব ঘটনা শোনার পর হাফিজ মিয়ার পরিবারে নেমে আসে ভয় এবং আতঙ্ক। তাহলে কি হাফিজ মিয়ার সাথেও এমন কিছু ঘটবে? আর ইমাম সাহেবের রহস্যময় ভয়ঙ্কর মৃত্যু কি হাফিজ মিয়াকে সাহায্য করেছিল এই জন্য হয়েছে? এই সব রহস্য আমি পরের পর্বে আপনাদের জানাবো। প্রিয় লিসেনার্স, আজকে আমি আপনাদের শোনাবো ইমাম সাহেবের ভয়ঙ্কর মৃত্যুর পর হাফিজ মিয়ার শেষ পরিণতি আসলে কি হয়েছিল। হাফিজ মিয়া আফ্রিকার ঈদ এমজাদি নামক একটি গ্রামে বুরু নামক এক কালো জাদুর শিকার হয়েছিলেন। এরপর থেকেই তার জীবনে নানান ধরনের ভয়ের ঘটনা ঘটে। এই ঘটনার এক পর্যায়ে হাফিজ মিয়া তার নিজ গ্রাম মানিকগঞ্জে ফিরে আসেন। তার ওই গ্রামের একজন নামকরা কবিরাজ ছিলেন, তার নাম মঈনুদ্দিন কবিরাজ। এই মঈনুদ্দিন কবিরাজ নতুন করে হাফিজ মিয়ার চিকিৎসা শুরু করেন এবং এই চিকিৎসা শুরু করার মধ্যেই ইমাম সাহেবের ভয়ঙ্কর মৃত্যুর খবর তাদের কাছে আসে।
এখান থেকেই মূলত আজকের ঘটনা শুরু। এই মঈনুদ্দিন কবিরাজ যখন ইমাম সাহেবের মৃত্যু সংবাদ এবং হাফিজ মিয়ার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো শোনেন, তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন যে কোন পদ্ধতিতে তিনি আসলে হাফিজ মিয়ার চিকিৎসা করবেন। প্রথম অবস্থায় তিনি হাফিজ মিয়ার বাড়িটা বন্ধ করে দেন। বাড়ির চারদিকে সে কয়েকজন হুজুর নিয়ে আজান দিয়ে কিছু দোয়া পড়েন এবং মাটির 4টি ঢাকনা বেঁধে দিয়ে যান। মাটির ঢাকনা বলতে আমরা যে রান্নার হাঁড়ি পাতিলে ঢাকনা ব্যবহার করি সেটা, তবে সেটা মাটির তৈরি। এই ঢাকনার সাথে হাফিজ মিয়ার 4 হাত পায়ে 4টি তাবিজ পরিয়ে দেন তিনি। এই মঈনুদ্দিন কবিরাজ একটা বিষয় নিয়ে নিশ্চিত ছিলেন, যখন হাফিজ মিয়া আফ্রিকাতে ছিল তখন যে সেই মেয়ের কবর খুঁড়ে তিনি পচা লাশের সাথে শুয়ে থাকতেন সেটা হয়তো আর হবে না, কারণ ওই মেয়েটির কবর ছিল তো আফ্রিকাতে। কিন্তু সেদিন রাত থেকেই একটা বিষয় সবাই লক্ষ্য করেন, একটা পচা মাংসের গন্ধ তারা পেতে লাগলেন। হাফিজ মিয়া হাত পা নাড়াচাড়ার মতো ক্ষমতা ছিল না, তিনি কথা বলতে পারতেন। রাতের বেলা তার পাশে হাফিজ মিয়ার বাতিজা যিনি ছিলেন, মানে রহিম মিয়া, তিনি হাফিজ মিয়ার সাথে ঘুমাতেন। একদিন হঠাৎ রহিম মিয়া টের পেলেন ঘুমের মধ্যেই হাফিজ মিয়া ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠেন। সবাই যখন তার চিৎকার শুনে দৌড়ে আসেন, হাফিজ মিয়া বলেন, আমাকে নিয়ে যাবে, 3টি ঘোড়া আমাকে নিতে এসেছে। হাফিজ মিয়া রোজ রাতেই ভয়ানক সব স্বপ্ন দেখতে শুরু করেন। হাফিজ মিয়া দেখেন কয়েকজন মানুষ যাদের মাথা ছিল আগুনে পোড়ানো কয়লার মতো, তারা হাফিজ মিয়ার শরীর থেকে খামচে খামচে মাংস খাচ্ছে এবং অদ্ভুত বিষয়, স্বপ্নের মধ্যেই তিনি ব্যথাও পাচ্ছিলেন, যদিও বা তিনি এইসব স্বপ্নই দেখছিলেন। কিন্তু এর কষ্ট, এর ব্যথা তিনি অনুভব করতে পারছিলেন। এভাবে কয়েকদিন চলে যায়। এর মাঝেই মঈনুদ্দিন কবিরাজ তার লোকজন নিয়ে হাফিজ মিয়াদের বাড়িতে আসেন। ওই দিন ছিল ভরা পূর্ণিমার রাত। উঠোনে মঈনুদ্দিন কবিরাজ আসন বসান। আসন পেতে হাফিজ মিয়াকে ধরাধরি করে সেখানে নিয়ে বসানো হয়। কবির সাহেব এবং তার লোকজন হাত ধরাধরি করে গোল হয়ে বসেন এবং তাদের মাঝখানে হাফিজ মিয়াকে রাখা হয়। তারা তাদের মতো করে কিছু মন্ত্র বা আমল করতে থাকেন। একসময় দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে শয্যাশায়ী হাফিজ মিয়া উঠে দাঁড়ান। হাফিজ মিয়াকে উঠে দাঁড়াতে দেখে কবিরাজ সাহেব তাকে অনেক প্রশ্ন করতে শুরু করেন যে, তুমি কে, কেন এসেছো, হাফিজ মিয়াকে কষ্ট দিচ্ছ কেন, এইসব আর কি। কিন্তু হাফিজ মিয়া বা হাফিজ মিয়ার উপর যারা ভর করেছিল তারা ছিল নিশ্চুপ। কবিরাজ আবারও প্রশ্ন করেন। তখন তারা আফ্রিকার কোনো একটা ভাষায় কথা বলতে শুরু করে। কবিরাজ সাহেব আগেই ঠিক করে রেখেছিলেন এমন একজনকে যে আফ্রিকান ভাষা সহ আরো কয়েকটি ভাষায় কথা বলতে পারতেন। হাফিজ মিয়া মোট 4টি কণ্ঠে কথা বলতে শুরু করেন, যার মধ্যে একটি মেয়ে কণ্ঠ ছিল। কবিরাজ এবং তাদের কথোপকথন মূলত এমন ছিল যে তারা হাফিজ মিয়াকে শেষ না করে যাবে না। তারা চাইলে যে কোনো সময় হাফিজ মিয়াকে মেরে ফেলতে পারে, কিন্তু তারা নাকি প্রতিজ্ঞাবদ্ধ যে হাফিজ মিয়াকে কষ্ট দিয়ে তারপর হত্যা করবে। তারা বলেন একটি মেয়ে তার শরীর দিয়ে এই কালো জাদু করেছে। কবির সাহেবকেও তারা সাবধান করে দেন। তারা বলেন যে বা যারা হাফিজ মিয়াকে সাহায্য করবে বা তাকে বাঁচানোর চেষ্টা করবে তারও ভয়ানক পরিণতি হবে। তখন তারা সেই আফ্রিকান ইমাম সাহেবের কথা বলেন যে তিনি হাফিজ মিয়াকে সাহায্য করেছেন এবং তাকে দেশে পাঠানোর ব্যবস্থাও করেছিলেন। মূলত এই কারণেই তাকে নাকি হত্যা করা হয়েছে। এইসব কথা শুনে সেখানকার লোকজন যারা ছিল এবং ওই কবিরাজের সাথে যারা এসেছিল সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। হাফিজ মিয়া দাঁড়ানো থেকে হঠাৎ শুয়ে পড়েন। তখন ওই কবিরাজ সাহেব মাথা নিচু করে জানান যে এই সমস্যার সমাধান তার ক্ষমতার বাইরে।
এরপর সবাই যে যার মতো চলে যান। এভাবেই দিন কাটে। হাফিজ মিয়া তার মুখের কথা ছাড়া তার শরীরের কোনো অংশই তিনি নাড়াতে পারেন না। তার ভাতিজা রহিম মিয়া সহ তার পরিবারের লোকজন পুরো রাত তার কাছে বসে থাকেন। তারা প্রায় সেই মাংস পচা গন্ধটা পেতেন। এমনই একদিনের ঘটনা, রহিম মিয়া রাতে পানি খেতে ওঠেন। তখন তিনি দেখেন হাফিজ মিয়া জানালার কাছে দাঁড়ানো। রহিম মিয়া খুবই অবাক হন। তিনি জানালার বাইরে তাকান এবং এক রক্ত হিম করা ঘটনা দেখেন। রহিম মিয়া দেখেন হাফিজ মিয়া জানালার বাইরে একটা হাত দিয়ে রেখেছেন এবং 3টি সাদা রঙের ঘোড়া তার হাত থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রহিম মিয়া দেখেন ঘোড়া 3টির মাথা যেন আগুনে পোড়ানো। এইসব অতি অলৌকিক ঘটনা দেখে রহিম মিয়া চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারান। তখন রহিম মিয়ার চিৎকার শুনে পরিবারের অন্য যারা ছিলেন তারা সবাই খুব তাড়াতাড়ি হাফিজ মিয়ার রুমে আসেন। তখন তারা সবাই একটা ভয়ানক বিষয় দেখতে পান। তারা সবাই দেখেন যে হাফিজ মিয়ার হাত থেকে ধোঁয়ার মতো বের হচ্ছে। হাফিজ মিয়ার হাতের মাংস মনে হলো কেউ যেন কামড়ে কামড়ে খেয়েছে এমন, এবং সেই কামড়ানোর জায়গা থেকে রক্তের সাথে কালো ধোঁয়ার মতো বের হচ্ছিল, যেন কেউ আগুন দিয়ে তার হাত পুড়িয়ে দিয়েছে এমন। হাফিজ মিয়ার মুখে ছিল রক্তহীন করা হাসি। তখন সবাই কি করে ধরাধরি করে হাফিজ মিয়াকে এনে বিছানায় শোয়ান এবং বিছানার সাথে মোটা রশি জাতীয় কিছু একটা দিয়ে তাকে বেঁধে রাখা হয়। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু তারা আসলে কেউই হাফিজ মিয়াকে সুস্থ করতে পারেন না। এর কয়েকদিন পর থেকে পরিবারের সবাই খেয়াল করেন যে একটা মাংস পচা গন্ধ তারা প্রায় সব সময় পেতে লাগলেন। মাংস পচা গন্ধটা তারা আগেও পেয়েছিলেন, তবে সেটা মাঝে মধ্যে, কিন্তু ইদানিং তারা দিনে এবং রাতে প্রায় সব সময় সেই ভয়ঙ্কর ভোটকা গন্ধটা পেতে লাগলেন। তারা আসলে কেউ বুঝতে পারছিল না আসলে গন্ধটা কেন পাচ্ছেন বা এর কারণ আসলে কি ছিল। এদিকে হাফিজ মিয়া প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বিছানায় শুয়ে শুয়ে সে তার অন্তিম মুহূর্তের জন্য যেন অপেক্ষা করছিলেন। এমন একদিন রহিম মিয়া বুঝতে পারলেন যে এই ভয়ঙ্কর পচা গন্ধটা মূলত হাফিজ মিয়ার শরীর থেকে আসে। তখন পরিবারের সবাই দেখতে পান হাফিজ মিয়ার পেছন সাইড, মানে তার পিঠের দিকে শরীরের মাংস যেন পচে গলে গিয়েছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একজন জীবিত মানুষের শরীরের মাংস পচে যাচ্ছে, কতটা কষ্ট তিনি পেয়েছিলেন। তার শরীর থেকে এত পরিমাণ গন্ধ বের হচ্ছিল যে তার ঘরে যেন কেউ থাকতেই পারতেন না। এমন একদিন সকালে সবাই দেখলেন হাফিজ মিয়া তার ঘরে নেই। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যখন হাফিজ মিয়ার শরীর থেকে গন্ধ বের হতো তখন থেকে রাতে তার সাথে কেউ থাকতো না। তার ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হতো। তো একদিন সকালে তার পরিবারের লোকজন যখন ওই ঘরের তালাটা খোলেন এবং হাফিজ মিয়ার ঘরে ঢুকলেন, তারা দেখলেন হাফিজ মিয়ার বিছানা খালি, তার ঘরে কেউ নেই। পরিবারের লোকজন খুবই অবাক হয়ে যান। দরজা বাইরে থেকে বন্ধ, তাহলে সে বাইরে গেল কিভাবে? আবার হাফিজ মিয়ার হাঁটা চলার ক্ষমতাও তো ছিল না। তো যাই হোক, তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেন, কিন্তু কোথাও আর হাফিজ মিয়াকে খুঁজে পাওয়া যায় না। ওই দিনটা সারাদিন তারা খোঁজাখুঁজি করেন। এর একদিন পর পাশের গ্রাম থেকে তাদের কাছে একটা খবর আসে। তারা সেখানে যান। তারা দেখেন যে একটা পুরনো কবরস্থানে একটা কবরের পাশে একটা লাশ পড়ে আছে। তারা লাশের শরীর দেখেই বুঝতে পারেন যে এটা হাফিজ মিয়ার লাশ। ওখানকার সবাই তখন একটা হৃদয় বিদারক ঘটনা দেখেন। হাফিজ মিয়ার পুরো শরীরের মাংস যেন কেউ বা কারা খুবলে খুবলে নিয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হাফিজ মিয়ার লাশের সাথে তার মাথা ছিল না।
হাফিজ মিয়ার মাথাবিহীন লাশটা পড়ে ছিল কবরস্থানে ঢোকার গেটের পাশেই একটা পুরনো কবরের উপরে। এরপর হাফিজ মিয়ার পরিবারের লোকজন লাশের মাথা অনেক খোঁজাখুঁজি করেও আর খুঁজে পায়নি। হাফিজ মিয়াকে দাফন করাও হয় মাথাবিহীন অবস্থায়। মানিকগঞ্জের সেই গ্রামের মানুষ এখনো হাফিজ মিয়ার কবরকে বলে মাথা ছাড়া কবর। প্রিয় লিসেনার্স, কালো জাদু যে কতটা মারাত্মক হতে পারে তার চাক্ষুষ প্রমাণ হাফিজ মিয়া। মহান আল্লাহ তাআলা যেন হাফিজ মিয়াকে জান্নাতবাসী করে, আর আমরা আপনারা যেন কখনো এই ধরনের কালো জাদুর প্র্যাকটিস না করি। প্রিয় লিসেনার্স, আপনারা শুনলেন আফ্রিকান বুড়ো কালো জাদুর একটা ঘটনা, যেটা সুদূর আফ্রিকার ঈদ এমজাদি নামক গ্রাম থেকে শুরু হয় বাংলাদেশের মানিকগঞ্জে এসে শেষ হয়েছে। জানি না 3 পর্বের এই ঘটনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, এতেই আমার সার্থকতা। প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে আমি আরো একবার ধন্যবাদ দিচ্ছি আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে ঘটনা শোনার জন্য। আপনারা সাথে থাকলে আমরা আরো ভালো ভালো সত্য ঘটনা নিয়ে রেগুলার আপনাদের মাঝে হাজির হব। আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ থাকবে এই ধরনের অলৌকিক ঘটনা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।